অভিনয়, আবেগ, আতঙ্ক। চোখ বন্ধ করলেই শুরু হবে গল্প। আপনাদেরকে স্বাগতম পুস্তকানে, যেখানে বই কথা বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পুস্তকানে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাসগুলোর অন্যতম মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস দেবী। দেরি না করে শুরু করা যাক হুমায়ুন আহমেদের দেবী। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকলো, এই এই আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে জাম গাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠেছে। রানু আবার ডাকলো, এই একটু উঠো না। এই কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো। প্লিজ একটু উঠে বসো, আমার বড় ভয় লাগছে। আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়, ঝমঝম করে বৃষ্টি। জানালার পর্দা বাতাসে পতপত করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখল জানালার শিক ধরে খালি গায়ে একটি রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা। রানু ফিস ফিস করে বলল, ওখানে কে? কোথায় কে? ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে। একটু বাতিটা জ্বালাও না। রানু, তুমি ঘুমাও তো। আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর। এ জায়গায় বানর আছে। কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড় ভয় করছে। একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি চালালো। ঘড়িতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু রানুর ভয় কমল না। সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? কেন জানি অন্যরকম লাগছে আমার। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছো? কে যেন হাসছে। কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করল রানু খুব ঘামছে, চোখ মুখ রক্ত শূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো, দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখছিলে? দিনের বেলা বলবো। কি যে সব কুসংস্কার তোমাদের! এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের? চোর ডাকাতের না ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক। বাতি জ্বালায় ঘুমাবো আজকে। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলা বলবো। বলো না, বললেই ভয় কেটে যাবে। রানু আনিসের বা হাত শক্ত করে চেপে ধরল, থেমে থেমে বলল, দেখলাম
একটা ঘরে আমি শুয়ে আছি, একটা বেটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসল। রানু বলল, হাসছো কেন? হাসবো না? এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোনি। সবটা শুনতে হবে না। পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছো তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে। আমি দেখি না। তুমিও দেখো, মনে থাকে না তোমার? আমি স্বপ্ন খুব কম দেখি। যা দেখি তা সবসময় সত্যি হয়। তোমাকে তো বলেছি অনেকবার। আনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায় বলে। বিয়ের রাতে প্রথমবার বলেছিল। আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না, না? না। আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি আপনি করবে না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এইটাও স্বপ্ন দেখেছিলে? হুম, দেখলাম একটি লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে। তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সেরাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে, এই মেয়েটির সেটা জানার কথা নয়। তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায়, তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে, ঝড়টর হবে বোধ হয়। শো শো আওয়াজ হচ্ছে জানালায়। একটি কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে, শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এ অঞ্চল নয়, সমস্ত ঢাকাই বোধ করি অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যায়। বলো একটা গল্প। তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রী তখন কি বলল? এর উত্তরটি হচ্ছে 5 লাইন, কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু। সে কি শুনছে না? আনিস ডাকলো, এই রানু, এই। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্যে উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, তুমি যেও না, খবরদার যেও না। কি আশ্চর্য, কেন? একটা কিছু জানালার পাশে দাঁড়িয়ে আছে। কি যে বলো! প্লিজ, প্লিজ। রানু কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কর্পূরের গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা গাছ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে।
রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়তুল কুরসি জানি আমি। আয়তুল কুরসি পড়বো? রানু জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠেছে। মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি? শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই! কোনোই সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুট খুট শব্দ আসছে। ইঁদুর, এতে সন্দেহ নেই। তবু কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকলো, রহমান সাহেব! ও রহমান সাহেব! রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন। সঙ্গে সঙ্গে বেরোলেন। কি ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি, এখনই আসছি। আনিস ঘরে ফিরে গেল। মনের নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্রই কে একজন যেন দরজার আড়ালে সরে পড়ল। রোগা, লম্বা একটি মানুষ। আনিস ডাক, রানু! রানু তৎক্ষণাৎ সাড়া দিল। কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই। তার কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, এখন কি অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা? কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসল। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট 10 বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব জ্বালাতন করে। দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? জি, নতুন এসেছেন তো, কয়েকদিন যাক, টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন। সবাই মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি এক কাপ? আরে না না, এই রাত 2:30টার সময় চা খাবো নাকি? কি যে বলেন! উঠি ভাই, কোনো অসুবিধা দেখলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়ে ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছো। এখন তুমি কেমন সেটা বলো। ভালো। কিরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক। ভয়ের কোনো চিহ্নও নেই চোখে মুখে। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করার করবে, এখন এসব রাখো তো। ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। এখন আর তোমার ভয় লাগছে না? না, জানালার পাশে কে যেন দাঁড়িয়ে ছিল বলছিলে? এখন কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেটটি ধরালো। হালকা গলায় বলল, এক কাপ চা করতে পারবে? চা? এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্না করে। কে বলবে এই মেয়েটিই অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল? ছাদে আবার ঝুপ ঝুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু
জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব। সস্তায় এরকম বাড়ি আর পাবে না। দেখি পাই কিনা। চায়ে চিনি হয়েছে তোমার? হয়েছে, তুমি নিলে না? না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। রানু হাই তুল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্ন দেখলে একটা পেটে লোক। কখন আবার এই স্বপ্ন দেখলাম? কি যে বলো তুমি! আনিস আর কিছু বলল না, চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে। একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে কোথায়। জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে। মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে। মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ। মিষ্টি, কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনল। রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকল, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল, রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলে। খুব নাকি গুণী লোক, মিসিস সাহেব। দেখালে হয় একবার মিসিস সাহেবকে। রানু ঘুমের ঘোরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম করে। ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো। কাঁঠাল বাগানের এক গলির ভেতর পুরনো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কাকে চান? মিসিস সাহেবকে খুঁজছি। কাকে কি জন্য দরকার? জি, আছে একটা দরকার। আপনি কি মিসিস সাহেব? হ্যাঁ, বলেন, দরকারটা বলেন। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরেই দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি। ভেতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসিস সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার। 3-4টা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছুই নেই। বসুন আপনি। আনিস বসল। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না, আলসার আছে, ব্যথা হচ্ছে এখন। তাড়াতাড়ি বলেন কি বলবেন। আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার নাম শুনে এসেছি। আমার নাম শুনে এসেছেন? জি। আমারও তো নাম ডাকাচ্ছে, তা তো জানতাম না। স্পেসিফিক্যালি বলুন তো, কার কাছে শুনেছেন? আনিস আমতা আমতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন, বলুন, কে বলল? আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দু বাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন। ও আচ্ছা, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো। জি স্যার, জানি। আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলবো। রুগীটি কে বললেন? আপনার স্ত্রী? জি। বয়স কত? 16-17। বলেন কি! আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বলল, আমার 37। এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? এটা আবার কেমন প্রশ্ন? আনিসের মনে হলো কমলেন্দুবাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি।
ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথার ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে? বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? হয়ে গেছে আর কি। বলতে চান না বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে হবে না। চার কথা বলে আসি, চা খেয়ে তারপর শুরু করবে। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন। তারপর আর আসার নামগন্ধ নেই। ৮-৯ বছরের একটি বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি স্বরভাষা চা দিয়ে চলে গেল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আনিস বেশ কয়েকবার কাশল, ২ বার গলা উঁচিয়ে ডাকলো, বাসায় কেউ আছেন? কোনো সাড়া নেই। কি ঝামেলা! কমলেন্দুবাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই। তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি, তবু চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। এটি অবশ্য প্রথমেই চোখে পড়ে। আর দ্বিতীয় যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে তার আঙুল। অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙুল। এই যে, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না, ঠিক আছে। ঠিক থাকবে কেন? ঠিক না। লোকটি এই প্রথমবার হাসল, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাইল হয়ে শুয়েছিলাম, অমনি ঘুম এসে গেল। আমি তাহলে অন্য একদিন আসি। না, এসেছেন যখন বসুন। চা দিয়েছিল? জি। বেশ, এখন বলুন কি বলবেন। আনিস চুপ করে রইল। এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আপনার স্ত্রীর মাথা ঠিক নেই, তাই তো? জি না স্যার, মাথা ঠিক আছে। পাগল নন? জি না। তাহলে আমার কাছে এসেছেন কেন? মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। কি রকম অস্বাভাবিক? ভয় পায়। মাঝে মাঝে এরকম হয়। ভয় পায়? তার মানে কি? কিসের ভয়? ভূতের ভয়। ঠিক জানেন ভয়টা ভূতের? জি না, ঠিক জানি না, মনে হয় এরকম। ভদ্রলোক একটি চুরুট ধরিয়ে খপ খপ করে কাশতে কাশতে বললেন, বর্বা থেকে আবার এক বন্ধু এনেছে, অতি বাজে জিনিস। আনিস কিছু বলল না। তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই। এরকম চুরুট ৪-৫টা খেলে যক্ষা হয়ে যাবে। আপনাকে দেবো একটা? জি না। ফেলে দিলে মায়া লাগে বলে খাই, খাওয়ার জিনিস না, অখাদ্য। তবে হাবানো চুরুটগুলো ভালো। হাবানো চুরুট খেয়েছেন কখনো? জি না। খুব ভালো। মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটের টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন। কাশি থামতেই বললেন, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ জবাব দিবেন। জি আচ্ছা। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? জি। বেশ সুন্দরী? জি। আপনার স্ত্রী কখন ভয় পায়, রাতে না দিনে? সাধারণত রাতে, তবে একবার দুপুরে ভয় পেয়েছিল। ভয়টা কি রকম সেটা বলেন। মনে হয় কিছু একটা দেখে। সববার একই জিনিস দেখেন, না এক একবার এক এক রকম? এটা আমি ঠিক বলতে পারছি না। এ সময় কি তিনি কোনো রকম গন্ধ পান? আমি ঠিক বলতে পারছি না। যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? বেশিরভাগ সময়ই থাকে না, তবে মাঝে মাঝে থাকে। আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ। জি। উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারে? জি না, তবে খুব ছোটবেলায়। প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন তো। আমি সেটা ঠিক জানি না। আপনি অনেক কিছু জানেন না মনে হচ্ছে। আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন। আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে আনতে চাই না। কেন চান না? সে খুব সেনসিটিভ। সে যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি, তাহলে খুব মন খারাপ করবে। দেখুন ভাই,
আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে। আপনি তাকে নিয়ে আসবেন। আনিস উঠে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, আপনাকে কত দেব? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, কমলেন্দু বাবু কি আপনাকে বলেননি আমি ফিস নিই না? এই কাজটি আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? জি, পারছি। তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন। আমার গোলাপের খুব শখ। সব মিলিয়ে 30টি ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে। একটা আছে দারুণ ইন্টারেস্টিং, ঘাস ফুলের মতো ছোট সাইজের গোলাপ। তাই নাকি? জি, ওরা বলে মাইক্রো রোজ, হল্যান্ডের গোলাপ, কড়া গন্ধ। দেখবেন? আরেকদিন দেখবো, আজ দেরি হয়ে গেছে। আমার স্ত্রী একা থাকে। ও তাই নাকি? শোনেন, একা তাকে রাখবেন না। কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা কিন্তু খুব জরুরি। রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল। খামোকা সময় নষ্ট। লোকটি তেমন কিছুই জানে না। কমলেন্দুবাবু যেসব আত্মাধিক শক্তি টক্তির কথা বলছেন, সেসব মনে হয় নেহাতি গালগপ্প। তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল। রানুকে বুঝে সুঝিয়ে একবার এনে দেখালেই হয়, ক্ষতি তো কিছু নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন, ক্লিনিক্যাল সাইকিয়াট্রির টিচার। একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারি করে না, কিছু নিশ্চয়ই জানে। মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটাও ঠিক না। হানিস অফিসে চলে গেলে রানুর খুব একলা লাগে। কিছুই করার থাকে না। গোছানো আলনা আবার নতুন করে গোছাই, বসার ঘরের বেতের সোফা ঝাড়ুন দিয়ে ঝাড়ে, শোবার মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে চকচকে করে ফেলে। তবু সময় কাটে না। টেটলার বারান্দায় গিয়ে বসে। এবারই ছোট বারান্দাটি তার খুব পছন্দ। গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার। এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনেই একটা মেয়েদের স্কুল। টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ডকারখানা দেখতে এত মজা লাগে। রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে। একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না। কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। একটু যেন ভয় ভয়ও লাগে। অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে, তখন ভয় ভয় ভাবটা কমে যায়। বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকে বাগানে বসে মজা করে চা খায়। চা খেতে খেতে দুজনে খুব হাসাহাসি করে। এক একদিন ওদের বাবাও সঙ্গে বসেন। রানুর দেখতে বেশ লাগে। ছোট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল। বেশ মেয়েটি, খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে। মেয়েটি এসে উপস্থিত, মুখে চাপা হাসি, হাতে কি একটা বই। এসেই বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন? সারাদিন কোথায়, দুপুরবেলায় বসি। কিছু করার নেই তো, একা একা লাগে। তা ঠিক, বসবো আপনার এখানে? আজ আমি কলেজে যাইনি, বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। মেয়েটি খুব সহজভাবে বসল। ঘন্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল। তারপর যাবার সময় হঠাৎ বলল, আরেকটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি এত সুন্দর কেন? যে মেয়ে আমার চেয়েও সুন্দরী, তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা। ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দিব। ঠিক আছে, দিও। আর একটু বসো। চা খাবে? না, চা আমি বেশি খাই না। বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল, তেমনি হুট করে নিচে নেমে গেল। বেশ লাগলো রানুর। নতুন বাসাটা তার ভালোই লাগছে। পুরনো ঢাকায় হলেও বেশ নির্ভীক। মালিবাগের বাসাটার মতো নয়। নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, জঘন্য। এই বাসাটা ভেতরের দিকে। বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ। প্রথম দিনেই আনিসকে বলেছেন, আমার বাড়ি ভাড়া দেবার দরকার নেই।
টাকার জন্যই তো বাড়ি ভাড়া। টাকা যথেষ্ট আছে, তবু 2 ঘর ভাড়াটিয়ে রাখি, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না। কবরখানা কবরখানা ভাব চলে আসে। অবশ্য সবাইকে আমি বাড়ি ভাড়া দিই না, আপনাকে দিচ্ছি, কারণ আপনাকে পছন্দ হয়েছে। ভাড়াও খুব কম লাগে, মাত্র 600 টাকা। 3 রুমের এত বড় একটা বাড়ি 600 টাকায় পাওয়া ভাগ্যের বিষয়। রানু এখানে এসে হাঁপ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম, বড় ঝকঝকে একটা বাথরুম। আজ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদের দেবী উপন্যাসের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো সবার আগে শুনতে পুস্তকানকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভবিষ্যতে কোন গল্প বা উপন্যাস শুনতে চান সেটিও কমেন্টে জানিয়ে দিন। আজকে পাঠে ছিলেন জাকিয়া আরিফিন বেদিশা, তাহসিন আহমেদ এবং আমি ওয়াসিফ আহমেদ। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।